ইরানের হামলায় মাত্র 30 মিনিটে শেষ হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের গর্বের নৌবহর। বিশ্বাস হচ্ছে না, তাই না? কিন্তু আজ পশ্চিমা মিডিয়া নিজেরাই বলছে পারস্য উপসাগরে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিশাল আর্মাডা এখন আর আগের মতো নিরাপদ নেই। যে ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে এতদিন অজেয় বলা হতো, সেই যুদ্ধজাহাজ নিজেই আজ পেন্টাগনের ভেতরে টেনশন। ফক্স নিউজ থেকে শুরু করে ইউরোপের সামরিক বিশ্লেষকরা বলছেন এই রণতরী এখন ইরানের সামনে ভয় দেখানোর অস্ত্র নয়, বরং একটি বড় টার্গেট। দক্ষিণ চীন সাগর থেকে তড়িঘড়ি করে যে বিশাল বহর পাঠানো হয়েছিল ইরানকে ভয় দেখানোর জন্য, সেই বহরই এখন উল্টো যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ইরানের মিসাইল, ড্রোন আর উপকূলীয় রাডারের আওতায় পড়ে এখন কি সত্যিই যুক্তরাষ্ট্রের এই মাল্টি বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজগুলো ভাসমান কফিনে পরিণত হয়েছে? কেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ শুরু হলে পালানোর রাস্তাও থাকবে না? দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র নিজেদের এমন একটি দেশের প্রতিচ্ছবি তৈরি করেছে যাদের সামরিক ক্ষমতা প্রশ্নাতীত। বিশেষ করে সমুদ্রপথে মার্কিন আধিপত্য যেন অটল। বিমানবাহী রণতরী, আধুনিক ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন সব মিলিয়ে মার্কিন নৌবাহিনীকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। কিন্তু সেই শক্তির প্রদর্শনী এখন অনেকের চোখে পরিণত হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন। এটি শুধু একটি যুদ্ধজাহাজ নয়, বরং একটি চলমান সামরিক শহর। হাজার হাজার নাবিক, পাইলট ও সেনা সদস্য নিয়ে এই রণতরী সমুদ্রে ভেসে বেড়ায়। এর ডেকে থাকা যুদ্ধ বিমানগুলি যে কোনো সময় আকাশে উঠে শত্রুর ভূখণ্ডে আঘাত হানতে পারে। কাগজে কলমে এটি এমন এক শক্তি যার সামনে দাঁড়ানোর সাহস খুব কম দেশেরই আছে। কিন্তু যুদ্ধ শুধু কাগজে কলমে হয় না, যুদ্ধ হয় বাস্তব ভৌগোলিক পরিবেশে, বাস্তব পরিস্থিতিতে আর বাস্তব কৌশলের মাধ্যমে। এখানেই যুক্তরাষ্ট্রের সামনে আসছে এক বড় বাস্তবতা, পারস্য উপসাগরের ভূগোল। পারস্য উপসাগর কোনো খোলা মহাসাগর নয়, এটি তুলনামূলকভাবে সংকীর্ণ, অনেক জায়গায় অগভীর এবং চারপাশে রয়েছে ইরানের দীর্ঘ উপকূল রেখা। এমন এলাকায় বিশাল আকারের যুদ্ধ জাহাজ চালানো মানে নিজেকে সীমাবদ্ধ করে ফেলা। গভীর সমুদ্রে যে জাহাজ দ্রুত ঘুরতে পারে, এখানে এসে সেটি হয়ে পড়ে ধীর, বড় এবং সহজে শনাক্তযোগ্য। ইরান এই ভূগোলকে নিজেদের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জানে যুক্তরাষ্ট্রের শক্তির বড় অংশ নির্ভর করে বিশাল আকারের প্ল্যাটফর্মের উপর, আর সেই প্ল্যাটফর্মগুলো যদি সীমিত জায়গায় আটকে পড়ে তাহলে শক্তির হিসাব বদলে যেতে বাধ্য। এই কারণেই ইরান সরাসরি বড় জাহাজ বানানোর পথে হাঁটেনি। তারা মনোযোগ দিয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উপকূল ভিত্তিক আক্রমণ ব্যবস্থার উপর। ইরানের মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উপকূল থেকে ছুড়ে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। একই সঙ্গে তাদের রাডার নেটওয়ার্ক পারস্য উপসাগরের বড় অংশ জুড়ে নজরদারি চালাতে সক্ষম। এর সাথে যোগ হয়েছে ইরানের ড্রোন প্রযুক্তি। গত কয়েক বছরে ইরান যেভাবে ড্রোন উন্নয়ন করেছে তা অনেক পশ্চিমা সামরিক বিশ্লেষককেও ভাবিয়ে তুলেছে। এই ড্রোনগুলো খুব ব্যয়বহুল নয়, কিন্তু এগুলো একসাথে ব্যবহার করা হলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একে বলা হয় ড্রোন সোয়ার্ম, ড্রোনের ঝাঁক। এই কৌশলের মূল শক্তির সংখ্যায়। ধরুন একসাথে কয়েকশো বা হাজার খানেক ড্রোন আকাশে উঠল। প্রতিটি ড্রোন হয়তো খুব বড় ক্ষতি করতে পারবে না, কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারবে। রাডার একসাথে এতগুলো লক্ষ্যবস্তু ট্র্যাক করতে গিয়ে চাপের মুখে পড়ে, আর সেই ফাঁকেই বড় আঘাতের সুযোগ তৈরি হয়। এই জায়গাতেই যুক্তরাষ্ট্রের হিসাব জটিল হয়ে যায়, কারণ একটি ড্রোন ভূপাতিত করতে যে মিসাইল ব্যবহার করতে হয় তার দাম অনেক বেশি। অর্থাৎ প্রতিটি আক্রমণ ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবেও বড় খরচ বহন করতে হয়। দীর্ঘমেয়াদে এটি একটি বিশাল চাপ তৈরি করতে পারে। অনেকেই দাবি করছেন মাত্র 30 মিনিটেই সব শেষ হয়ে যাবে। বাস্তবতা হলো এমন কোন যুদ্ধের ফলাফল এতটা সরল নয়। একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা সহজ কাজ নয়। এতে বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, রাডার, ইনসেপ্টর, মিসাইল, জ্যামিং সিস্টেম। একটি আঘাতেই সব শেষ এমনটা বলা বাড়াবাড়ি হবে। কিন্তু সামরিক বিশ্লেষকরা যেটা নিয়ে বেশি চিন্তিত তা হলো কার্যকারিতা হারানো। যুদ্ধজাহাজ ডুবে যাওয়া এক কথা, আর যুদ্ধ করার ক্ষমতা হারানো আরেক কথা। যদি কোনোভাবে রণতরীর
ফ্লাইট ডেক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে থাকা যুদ্ধ বিমান আর উড়তে পারবে না। তখন বিশাল সেই জাহাজ কার্যত অকেজো হয়ে যাবে। এটি হবে শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকভাবেও বড় ধাক্কা। এই কারণে যুক্তরাষ্ট্র এখন দ্বিধায়। তারা জানে খুব কাছে গেলে ঝুঁকি বাড়বে, আবার খুব দূরে গেলে শক্তির প্রদর্শন দুর্বল হয়ে পড়বে। এই দোটানাই আজকের পরিস্থিতির মূল সমস্যা। এই সংকটের আরেকটি বড় দিক হলো রাজনীতি। মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে নিরাপত্তার জন্য। যদি যুক্তরাষ্ট্র এখানে দুর্বলতা দেখায় তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে, ইরানের প্রভাব বাড়তে পারে, আর সেই সঙ্গে নতুন নতুন জোট গড়ে উঠতে পারে। ইসরায়েল এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। তারা চায় যুক্তরাষ্ট্র ইরানের উপর চাপ বাড়াক। তাদের আশঙ্কা, ইরান যদি আরো সময় পায় তাহলে তারা সামরিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে সবাই এই ঝুঁকি নিতে রাজি নন। পেন্টাগনের ভেতরেই তৈরি হয়েছে মতভেদ। এই সময়টাই ইরান তাদের কৌশল খুব ঠান্ডা মাথায় চালিয়ে যাচ্ছে। তারা জানে সময় তাদের পক্ষে কাজ করছে। যতদিন সরাসরি যুদ্ধ শুরু হচ্ছে না ততদিন তারা নিজেদের প্রস্তুতি আরো শক্ত করতে পারছে। নতুন মিসাইল, নতুন ড্রোন, নতুন কৌশল, সবকিছুই ধীরে ধীরে প্রকাশ্যে আনা হচ্ছে। এই পুরো পরিস্থিতি আসলে একটি স্নায়ু যুদ্ধ। এখানে গুলি কম কিন্তু চাপ বেশি। কে আগে ভুল করবে, কে আগে ধৈর্য হারাবে, সেই অপেক্ষা চলছে। আধুনিক যুদ্ধে এখন আর শুধু শক্তি নয়, মনস্তত্ত্ব বড় অস্ত্র। বর্তমানে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর যেন এক ধরনের অচল অবস্থায় আটকে আছে। তারা সামনে এগোতে পারছে না, আবার পুরোপুরি পিছু হটতেও পারছে না। অন্যদিকে ইরান এই পরিস্থিতিকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো একদিনের গল্প নয়, এটি এমন একটি পরিস্থিতি যা ধীরে ধীরে ভবিষ্যতের ইতিহাস লিখছে। এই সংঘাত সরাসরি যুদ্ধের দিকে যাবে নাকি কূটনৈতিক সমাধানে শেষ হবে তা এখনো বলা কঠিন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই উত্তেজনা বিশ্বের শক্তির সমীকরণে গভীর ছাপ ফেলবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, বিশাল আকার আর পুরনো দাপট কি আধুনিক অসম যুদ্ধের সামনে টিকে থাকবে, নাকি ছোট সস্তা কিন্তু বুদ্ধিদীপ্ত প্রযুক্তি বদলে দেবে যুদ্ধের চেহারা? পারস্য সাগরের নীরব ঢেউয়ের নিচে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, আর সেই উত্তরই ঠিক করবে আগামী দিনের বৈশ্বিক রাজনীতির দিক নির্দেশনা।